অপারেশন সিন্দুর শেষ হতেই প্রধানমন্ত্রী মোদী রাজ্য সফর শুরু করে দিয়েছেন। और पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে 2019 পুলওয়ামার নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক। সেই এয়ার স্ট্রাইককে সেই বছর লোকসভা নির্বাচনে ব্যবহার করেছিল বিজেপি একাই পায় 303টি আসন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সীমান্ত লাগোয়া 4 রাজ্য গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরে 28 মে সন্ধ্যায় সিভিল ডিফেন্সের মক ড্রিলের কথা ঘোষণা করেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যে একাধিক সভা থেকে স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি। গোয়েন্দারা যেই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দিয়েছেন তার নির্যাস, অপারেশন সিন্দুরে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও এখনো পাকিস্তানে আরো 12টি সন্ত্রাসবাদী আস্তানা রয়েছে। সেগুলো সব ঠিকানা পাক অধিকৃত কাশ্মীরে। প্রশ্ন হলো, যুদ্ধের এমন আবহেই কি পাকিস্তানে আরো 12টি জঙ্গি শিবিরকে ভারত টার্গেট করবে? ভারত কি পাকিস্তানের সঙ্গে ফের সংঘর্ষে নামবে, নাকি অপারেশন সিন্দুরকেই হাতিয়ার করে চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইবে? ভারতীয় সেনার কৃতিত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার চলবে, কিন্তু কেন? দেখুন পুরো ভিডিও। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতের শৌর্যকে যদি কেউ, তা তিনি যেই হন, রাজনৈতিক নেতা নেত্রী থেকে চলচ্চিত্র নির্মাতা, নিজের পণ্যের বিপণনের স্বার্থে ব্যবহার করতে চান, তা নিয়ে জনতার একটা বড় অংশ প্রশ্ন তুলবেই। সামরিক সংঘর্ষ মানে যে পক্ষই জয়ী হোক না কেন, শুধু সেনাদেরই নয়, ক্ষতি হয় দুপক্ষেরই সাধারণ মানুষের। হয় রাষ্ট্র এই কথাটি জানে বলেই গাজা ভূখণ্ড তছনছ করে দেওয়ার পরেও বেঞ্জামিন নেতানিয়াহু অথবা বোমার আঘাতে ইউক্রেনের অধিকাংশ শহরের চেহারা বদলে দিয়েও প্রকাশ্যে উল্লাস দেখানো থেকে বিরত থেকেছেন ভ্লাদিমির পুতিন। এবার আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, অপারেশন সিন্দুরের গৌরবের মালিকানা কার? এক এবং অভিন্ন উত্তর ভারত রাষ্ট্রের। পরের প্রশ্ন, কোনো একটি বিশেষ পণ্য বা সংস্থা কি সেই গৌরবকে নিজের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে পারে? এমনকি রাষ্ট্রনায়করাও কি সেই কাজ করতে পারেন? আসি একদম বর্তমান পরিস্থিতিতে। অপারেশন সিন্দুরের তাৎপর্য সন্ত্রাসবাদের পাকিস্তানের মদতের সাতকাহন তুলে ধরতে বিভিন্ন দলের 51 জন সাংসদ এবং 8 জন প্রাক্তন রাষ্ট্রদূত মিলে 59 জনের প্রতিনিধি দল বিশ্বের 33টি দেশে সফরে রয়েছেন। এটা নিঃসন্দেহে সঠিক সময় কেন্দ্রের তরফে এক অব্যর্থ পদক্ষেপ। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময়ে দেশের ক্যাপ্টেন কোথায়? তিনি গুজরাটের আমেদাবাদ, বড়োদরা, গান্ধীনগর, ভুজে এক প্রস্থ রোড শো ছেড়ে এসেছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। সেখান থেকে তিনি চলে যাবেন রোড শো করতে প্রথমে পাটনা, সেখান থেকে ভোপাল, ভোটমুখী বিহারে। এমন সময় প্রধানমন্ত্রী মোদী পাটনায় রোড শো করবেন, যেখানে পাটনার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল ফ্রান্স এবং রোম সফরে ব্যস্ত। গত 11 বছরের নরেন্দ্র মোদী 151টি দেশে সফর করেছেন, যা রেকর্ড। এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিপুল অভিজ্ঞতা হয়নি। কোনো একটি সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ক্যাপ্টেন হিসেবে এমন সন্ধিক্ষণে স্বয়ং প্রধানমন্ত্রী যদি ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রোর মুখোমুখি বসে, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের নিবিড় সম্পর্কের কথা হাতে গরম তথ্য নিয়ে তুলে দিতেন, সেটা কি আরো অব্যর্থ পদক্ষেপ হতো না? মোদী নিজের ভাষাতেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার পরবর্তী পর্বে প্রধানমন্ত্রীর একের পর এক রোড শো, নাকি রাষ্ট্রনায়কের ভূমিকায় আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতন দেশে গিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার কাজটা করতেন?
কোনটা বেশি ভালো হতো আমরা কিছুই বলছি না, আপনারাই বলুন। নিজেও বিদেশ সফরে যাননি, এমনকি বিদেশ মন্ত্রীকেও তিনি কোনো দলের নেতৃত্বে পাঠাননি। সে যাই হোক, যুদ্ধের ডঙ্কা যখন বেজেছে সেটাকে জিইয়ে রাখার তাৎপর্য একটু ব্যাখ্যা করি। প্রথমে আসি দেশের রাজনীতিতে। ঠিক 1 বছর আগে এই সময়টা ছিল বিজেপির কাছে দুশ্চিন্তায় ভরা সময়। কপালে ছিল চিন্তার ভাঁজ। লোকসভা নির্বাচনের জনাদেশ আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিয়েছিল। ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার অবকাশ তৈরি হচ্ছিল, কারণ লোকসভায় 400 পারের লক্ষ্য নিয়ে প্রচারে নেমে 240 আসনে আটকে যেতে হয়েছিল। 2/3 আসনে জেতার স্বপ্ন থেকে 2 শরিকে নির্ভর হয়ে পড়তে হয়েছে। লোকসভার ফল দেখে এমন প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি নরেন্দ্র মোদীর সম্মোহক শক্তিতে ভাটার টান পড়েছে? এমনকি এই নিয়ে আরএসএস নেতৃত্ব পর্যন্ত বিজেপিকে খোঁটা দিচ্ছিলেন। সেই জায়গা থেকে গত 1 বছরে পরিস্থিতি একদম বদলে গেছে। ঘটনাক্রম মেনে এগোলে দেখব, লোকসভা নির্বাচনে হরিয়ানার ফল বাজে হওয়া সত্ত্বেও বিধানসভার ভোটে ধুন্ধুমার জয়। পাশাপাশি এই প্রথম মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে মসনাদে অধিষ্ঠানের সঙ্গে 70-এর মধ্যে 48 আসন পেয়ে 27 বছর পর দিল্লিতে ফের ক্ষমতায় ফিরে আসা। বিজেপির পরপর 3 রাজ্য জয়ের পরেই বিরোধী শিবির একেবারে ব্যাকফুটে চলে যায়। এতটাই ব্যাকফুটে যে সংসদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিরোধীদের যে তথাকথিত ইন্ডিয়া জোট, সেই জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। অন্যদিকে নরেন্দ্র মোদীও ফিরে পান আগের আত্মবিশ্বাস। এক দেশ এক ভোটের বিল সংসদে নিয়ে এসে তিনি ঠাড়ে ঠোরে বুঝিয়ে দেন নিজের লক্ষ্য থেকে তিনি সরছেন না। সবশেষে অপারেশন সিন্দুর, আবার স্বমহিমায় ময়দানে নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরকে প্রচারের হাতিয়ার করে আগামী 9 জুন তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি ধুমধাম করে উদযাপন করতে চলেছে বিজেপি। বিরোধীরা যতই অভিযোগ আর কটাক্ষ করুন, বিজেপি যে সেনা অভিযানের কৃতিত্ব পুরোটাই মোদীকে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। এর আগে 2016 সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনা যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, 2017 সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তাকে হাতিয়ার করেই প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী। ভোটতাত্ত্বিকদের সব পূর্বাভাস নস্যাৎ করে 403টি বিধানসভা আসনের মধ্যে 312টি আসনে একাই জয়ী হয়েছিল বিজেপি। 15 বছর পর উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরেছিল গেরুয়া শিবির, এবং তা ছিল আক্ষরিক অর্থেই ঐতিহাসিক প্রত্যাবর্তন। এরপর 14 ফেব্রুয়ারি 2019, সময় দুপুর 3:15, শ্রীনগর জম্মু জাতীয় সড়কে পুলওয়ামার অবন্তিপুরা এলাকায় একটি স্করপিও গাড়িতে বিস্ফোরক বোঝাই করে জৈশ-ই মোহাম্মদের আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদদার সজোরে ধাক্কা মারল সিআরপিএফ এর বিশাল কনভয়। ভয়াবহ সেই হামলায় 40 জন আধা সেনা শহীদ হলেন। ওই ঘটনার 12 দিনের মাথায় জৈশ জঙ্গিদের ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করল ভারত। সেই এয়ার স্ট্রাইককে সেই বছর লোকসভা নির্বাচনেও অস্ত্রের মতো ব্যবহার করে ধর্মীয় মেরুকরণের আখ্যান তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় কয়েকটি জনসভায় তাকে দেখা গেছিল সেনা স্টাইলের টুপি আর জ্যাকেট পরে। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল ভারতীয় সেনার কৃতিত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কমিশন নির্দেশ দেয় আর কেউ যেন সেনাবাহিনীর নামে প্রচার না করে। কিন্তু ততদিনে বিজেপির অলক্ষ্যে লক্ষ্মীলাভ হয়ে গেছে। 2019-এর লোকসভা ভোটে জনতা জনার্দন দুহাত উপর করে ভোট যন্ত্রে গেরুয়া ঝোলা ভরিয়ে দিয়েছিল। বিজেপি একাই পায় 303টি আসন, এনডিএ জোট মিলে 353টি আসন। প্রধান বিরোধী দল কংগ্রেস নেমে আসে 52টি আসনে। এবারও অপারেশন সিন্দুর শেষ হতেই প্রধানমন্ত্রী মোদী রাজ্য সফর শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ফৌজি উর্দি পরিহিত ছবি সহ হোর্ডিং নিয়ে বিজেপি প্রচারে নেমেছে। গুজরাটের সভা থেকে পাকিস্তানকে মোদীর বুলেট দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন। ছাতে ঠুকে দাবি করছেন মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। এই বছরের শেষ দিকে বিহারের বিধানসভা নির্বাচন। এবারের মহাকুম্ভে প্রচারের আলোয় আসা আইআইটি বাবা ভবিষ্যৎবাণী করেছেন বিহারে এই প্রথম একক বৃহত্তম দল হিসেবে ক্ষমতা দখল করবে বিজেপি।
এছাড়া চলতি বছরে দেশে বড় নির্বাচন বলতে অক্টোবর নভেম্বরে মুম্বাই পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মহারাষ্ট্রে ক্ষমতায় থাকার সুবাদে সেখানেও এবার বিজেপির ক্ষমতা দখলের সুযোগ প্রবল। এরপর আগামী বছর বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম এবং কেরলে। অসম ছাড়া আর কোনো রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই। ফলে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুদ্ধের একটা বাতাবরণ জারি থাকলে সেখান থেকে রাষ্ট্রবাদের স্লোগানে ভর করে হিন্দু ভোট মোটামুটি একত্রিত করতে পারলেই কেল্লা ফতে। তবে এটাও মাথায় রাখতে হবে, জম্মু কাশ্মীরে ৩৭০ হ্রদের পরে নয়া কাশ্মীরের স্বপ্ন দেখিয়ে জম্মু কাশ্মীরের ভোটে বিজেপি সাফল্য পায়নি। এমনকি দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ তড়িঘড়ি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হলেও লোকসভা ভোটে তার কোনো সুফল মেলেনি। খোদ অযোধ্যা বা ফৈজাবাদ আসনেই পদ্মপ্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। এই অবস্থায় অন্যদিকে ফাপড়ে পড়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল বলে দিয়েছিল রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু দেশ সবার আগে। তাই পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রশ্নে তারা সরকারের পাশেই রয়েছে। অপারেশন সিন্দুর মিটে যাওয়ার পর বিরোধীরা প্রশ্ন তুলেছেন পেহেলগাঁওয়ে নিরাপত্তার ব্যর্থতা, গোয়েন্দা ব্যর্থতা, পাক ভূখণ্ডে এতগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও এখনো কেন পেহেলগাঁওয়ের একজন সন্ত্রাসবাদীও ধরা পড়ল না। প্রধানমন্ত্রী দুবার সর্বদলীয় বৈঠক কেন এড়িয়ে গেলেন? অথচ এখন সেনার স্বার্থত্যাগকে কাজে লাগিয়ে তিনি এবং তার দল রাজনীতি শুরু করেছেন। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে অভিযোগ করেছেন পেহেলগাঁওয়ের জঙ্গিদের ধরতে পারেননি। এদিকে প্রধানমন্ত্রী রাজনীতির প্রচারে নেমে পড়েছেন। অথচ পাকিস্তানের সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দেওয়া যায় সেই জন্য আমরা সব রকম সহযোগিতা করেছি, কেন্দ্রের পাশে থেকেছি, কিন্তু সৈন্যদের স্বার্থত্যাগ বা কৃতিত্বকে বড় করে না দেখিয়ে তিনি এমনভাবে বিষয়টি তুলে ধরেছেন যেন যুদ্ধটা উনি করেছেন। তৃণমূলের আরেক সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, অপারেশন সিন্দুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযান যা আমাদের সেনাবাহিনীর শৌর্যকে সামনে নিয়ে এসেছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে যা শুরু করছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভারতীয় সেনা যেই সাহস দেখিয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নাটকের অভিনয় বলে মনে হচ্ছে। সেনাবাহিনীর সর্বোত্তম আত্মত্যাগকে ছোট করছে বিজেপি। এর পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভারত নয়, পাকিস্তানের সংবাদপত্রে জায়গা পাওয়ার জন্য এই কথাগুলি বলছেন। কংগ্রেসের আইটি সেলের প্রধান সুপ্রিয়া শ্রিন্তে কটাক্ষের সুরে বলেছেন, প্রধানমন্ত্রী প্রেম চোপড়া, পরেশ রাওয়ালের মতো সংলাপ বলছেন, প্রধানমন্ত্রীর পদের সঙ্গে মানানসই নয় এমন ভাষা ব্যবহার করছেন। এই ধরনের সস্তার প্রশ্নে আখেরে লাভ বই ক্ষতিই হচ্ছে কংগ্রেসের। কোনো প্রশ্ন তুললেই তাকে পাকিস্তানের ভাষা বলে বিজেপি পাল্টা প্রচারে নেমে পড়ছে। দেশপ্রেমের আবেগের মধ্যে এখনই এই সব নিয়ে প্রশ্ন তোলা ঠিক কিনা তা নিয়ে কংগ্রেস নিজেরাও কিছুটা ধন্দে আছে বলে মনে হচ্ছে। যাই হোক, সাফল্য তো সাফল্যই। সাফল্যের মস্ত বড় সুবিধা হচ্ছে তা অনেক ফাটল ঢেকে দেয়। এখন যেমন সেনা অভিযানের প্রচারে অর্থনীতির সমস্যা, নতুন লগ্নিতে ভাতার টান, বিদেশি লগ্নিতে হোঁচট, মূল্য বৃদ্ধি, বাজারে কেনাকাটার অভাব, বেকারত্ব নিয়ে যাবতীয় প্রশ্ন ধামাচাপা পড়ে গিয়েছে। বরং পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর আচমকা অপারেশন সিন্দুর থমকে যাওয়ায় নরেন্দ্র মোদীর অন্ধ ভক্তদের অনেকেই হতাশ হয়েছেন। তারা আরেকবার ৭১-এর যুদ্ধের পুনরাবৃত্তি দেখতে চাইছেন। ভক্তদের এই চাওয়ার মধ্যে অন্যায্য কিছুই নেই। স্বয়ং মোদী ২৬শে মে গুজরাটের গান্ধীনগরে জওহরলাল নেহেরুর কাশ্মীর নীতির সমালোচনা করে বলেন, ১৯৪৭ সালে জঙ্গিরা প্রথম যখন কাশ্মীরে হামলা চালিয়েছিল তখনই কড়া হাতে ওই সমস্যার সমাধান করা উচিত ছিল। স্বাধীনতা ঘোষণা হওয়ার পরেই কাশ্মীরের একটা অংশ মুজাহিদিনেরা দখল করে ফেলে। সেই সময় সর্দার প্যাটেল চেয়েছিলেন অধিকৃত কাশ্মীর দখল না করা পর্যন্ত ভারতীয় সেনা অভিযান চালিয়ে যাক, কিন্তু তার কথা অগ্রাহ্য করেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। একজন ভারতবাসী হিসেবে সবাই চাইবে পাক অকুপাইড কাশ্মীর ভারত ফের দখলে নেবে, এবং তা যদি নরেন্দ্র মোদী জামানায় হয় তা ভারতীয় জনতা পার্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু কবে, কখন
তা আইটি বাবাও জানেন না। এই প্রসঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে আন্তর্জাতিক দুনিয়ার চাপ। এই যে 28 মে পাক সীমান্ত লাগোয়া 4 রাজ্যে অসামরিক মক ড্রিলের কথা ঘোষণা করেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরকার কেন সরে এলো, উঠছে প্রশ্ন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে শুধু মক ড্রিল বাতিলের কথাটা লেখা হয়েছে, কারণ সম্পর্কে কিছু লেখা হয়নি। আমরা কোনো রকম আন্দাজের মধ্যে যাই না, যাবও না। যেই ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন, সেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে খুব সম্ভবত আগামী 25শে জুনের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সেরে ফেলতে পারে মোদী সরকার। ভারত চাইছে অন্তর্বর্তী চুক্তিতে 26% শুল্ক পুরোটাই তুলে নিক আমেরিকা। অন্যদিকে ট্রাম্প চাইছেন আমেরিকার বেশ কিছু পণ্যেও শুল্ক কমাক ভারত। গত 4 অর্থবর্ষেই ভারতের সঙ্গে বাণিজ্যে প্রথম আমেরিকা, যার পরিমাণ $13,184 কোটি। এই অবস্থায় ফের যুদ্ধের প্রস্তুতি শুরু করা মানে ট্রাম্পকে চটানো। শুধু আমেরিকা নয়, ঘরের মধ্যেও চাপ রয়েছে। দেশের শিল্পপতিরা ভারতে লগ্নি করে ঝুঁকি নিতে চাইছেন না, অথচ বিদেশে বিপুল পুঁজি ঢালছেন, যা সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে। অর্থ মন্ত্রকের সাম্প্রতিক মাসিক রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সংস্থাগুলিকে দেশে লগ্নির ক্ষেত্রে সাবধানতার নীতি নিয়ে চলছে, অথচ আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও বিদেশে তাদের প্রত্যক্ষ লগ্নি বাড়ছে। 2024-25 অর্থবর্ষে ভারতীয় সংস্থাগুলির বিদেশে বিনিয়োগের অঙ্ক $1250 কোটি বেড়েছে। রিজার্ভ ব্যাংকের তথ্যে প্রকাশ, গত অর্থবর্ষে ভারতীয় সংস্থাগুলি বিদেশে $2,920 কোটি লগ্নি করেছে, যা আগের বছরের তুলনায় 75% বেশি। অথচ অন্যদিকে এই দেশের নিট বিদেশি বিনিয়োগ 96% থেকে কমে $40 কোটি এসে ঠেকেছে। সম্প্রতি পরিসংখ্যান মন্ত্রক দেশের বেসরকারি সংস্থাগুলোর নতুন লগ্নিতে খরচের পরিকল্পনা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গেছে চলতি অর্থবর্ষেও গত বছরের থেকে খুব বেশি নতুন বিনিয়োগের পরিকল্পনা নেই ভারতীয় কর্পোরেট মহলের। 2023-24 অর্থবর্ষে তারা 4.2 লক্ষ কোটি টাকা মূলধনী খাতে খরচ করেছিল বা নতুন বিনিয়োগ করেছিল। ফলে যুযুধান দেশটিকে সমুচিত শিক্ষা দেওয়ার আগে সরকার যে এমন চিন্তার বিষয়টাকে মাথায় রাখবে না, সেটা অসম্ভব। অতএব এখন এটাই দেখার, অপারেশন সিন্দুরের সাফল্যে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় শাসক দল। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।